কি ব্যাপার ভাইয়া? আপনি আপনি আমার বেডরুমে কি করছেন? হ্যাঁ ভাবি, আমি। আর আপনার বাসায় তো কেউ নেই, এই জন্য ভাবলাম বেডরুমেই বসি, বেডরুমেই কথা বলি। আসেন, আপনিও বসেন, কথা বলি। ভাইয়া আপনি এতটুকু জানেন না? হ্যাঁ, কারো বাসায় আসলে বেডরুমে আসতে হয় না পারমিশন ছাড়া। আর আপনি এটাও খুব ভালো করে জানেন যে বাসায় এখন সাজিদ নাই, আর আপনি কি না বাসায় এসে ডিরেক্ট আমার বেডরুমে চলে আসলে, এটা কেমন ধরনের কথা? ভাবি, বাসায় আসছি, বেডরুমে ঢুকছি, শুয়েও পড়েছি। বুঝতে পারতেছেন না কেন, কিসের জন্য, কি চাচ্ছি, এইটা তো আপনার বোঝার কথা। তা আপনি এখন অবুঝের মতো কথা বললে কেমন হবে বলেন? আসুন, এসব কথা বাদ দিয়ে আপনিও বসুন, কথা বলি আমরা। ভাইয়া ভাইয়া আপনি কিন্তু একটু বেশি বলতেছেন। হ্যাঁ, একই তো আপনি আমার বেডরুমে এসে অনেক বড় অন্যায় করছেন, তার উপর আবার এসব কথা। আরে আপনি তো সাজিদের ফ্রেন্ড, তাই না? আর আমি সম্পর্কে আপনার ভাবি হই, তাহলে আপনি আমার সাথে এই ধরনের ইঙ্গিত কিভাবে দিচ্ছেন? কিভাবে এই ধরনের কথা বলতেছেন আমার সঙ্গে? আরে বাবা, ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ডের জায়গায়, আর আপনার আর আমার সম্পর্ক বেডরুমে। সো আমরা বেডরুমে কি করব না করব এই সমস্ত তো আমার ফ্রেন্ড আর জানবে না, তাই না? আর তা বাদেও তোমার হাজবেন্ড সাজিদ, মানে আমার ফ্রেন্ড, সে কিন্তু আমার কোম্পানিতেই কাজ করে, আর সে আমার কথা মতো ওঠে আর বসে। ও যে এই তো বাইরে যে থাকে 10 দিন, 15 দিন, 20 দিন, এটাও কিন্তু আমার কথা মতো, ঠিক আছে? সো এত কথা বাড়ানোর কোনো দরকার নেই ভাবি, তুমি আসো, আমরা কথা বলি, তারপরে কথা বলে দেখা যাবে কতদূর কি আগায়। দেখুন ভাইয়া, সাজিদ আপনার আন্ডারে কাজ করে সেটা আমি খুব ভালো করেই জানি। তাই বলে এইটা না যে আমার হাজবেন্ড আপনার অফিসে জব করে বিধায় আপনি তারই ওয়াইফের কাছে এসে উল্টাপাল্টা কথা বলবেন আর তার ওয়াইফ এটা মেনে নিবে। হ্যাঁ, আপনি আপনি অনেক বড় অন্যায় করছেন। আপনি সবার আগে আমার বেডরুম থেকে বের হয়ে যান। ভাবি ভাবি ভাবি, কেন এত কথা বলতেছো তুমি? আমি এটাই তো বুঝতেছি না। মানে আল্লাহ দিলে আমার কাছে সব কিছু আছে, প্রপার্টি, বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু কি জানো, এনজয় করার মতো একটা মানুষ নেই। তো ভাবলাম সাজিদ যেহেতু আমার ফ্রেন্ড, ও আমার আন্ডারেই কাজ করে, আর ওর বাসাটাও ফাঁকা, 15-20 দিন ধরে ফাঁকাই থাকে। আর তাছাড়াও তো ভাবি একটা জিনিস খেয়াল করছো তুমি, মানে সাজিদ কিন্তু চাইলেও তোমার সময় দিতে পারে না, আর আমি, তুমি যখন ডাকবো আমি তখনই চলে আসবো। আর তারপরেও তুমি একটা মেয়ে মানুষ, তোমার চাহিদা বলতে তো কিছু আছে। আর সাজিদ, ও তো আমার কোম্পানিতে চাকরি করে, ও তোমার চাহিদা পূরণ করবে কিভাবে বলো তো? ওকে আমি বেতন দিই, তারপরে না সে তোমার চাহিদা পূরণ করবে, তাই না? আর আমার সাথে থাকলে তোমার কোনো কিচ্ছু নিয়ে টেনশন করতে হবে না। আল্লাহ দিলে আমার কাছে টাকার অভাব নেই, তুমি কত টাকা চাও আমাকে বলো, আমি তোমার সব চাহিদা পূরণ করবো। তার থেকেও বড় কথা কি জানো, এই তো মানে আমার দেওয়া যে ফ্ল্যাটটা আমি কিন্তু সাজিদকে দিছি, এই ফ্ল্যাটে তোমরা যে থাকতেছো এটা আমিই দিছি। এই ফ্ল্যাটে না আর থাকতে হবে না, আমার কোটি টাকার বাড়ি পড়ে আছে, থাকার মানুষ নেই, তুমি চাইলে আমার সঙ্গে ওখানেও থাকতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তোমার কি লাগবে আমারে বলো, আমার টাকার অভাব নেই, আমি তোমার সব চাহিদা পূরণ করব, বলো ভাবি। শুনুন ভাই, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ ঠিক আছে, এই ফ্ল্যাটটা আপনি দিচ্ছেন, বাট এই ফ্ল্যাটে ইএমআই না আমার হাজবেন্ড নিজের ইনকামের টাকায় ভরে, বুঝতে পারছেন, আপনার টাকায় না। আর আপনি কি বললেন? হ্যাঁ, এই ফ্ল্যাট ছেড়ে আমি দামি একটা বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই, প্রয়োজন পড়লে আমি এই ফ্ল্যাট ছেড়ে বস্তিতে চলে যাব। তবু আপনার মতো একটা অমানুষের কথা কোনোভাবেই আমি রাজি হব না। আর কি যেন বলতেছেন বারবার? হ্যাঁ, আমার চাহিদা পূরণ করবেন আপনি, আমার হাজবেন্ডের যোগ্যতা নেই। আমার হাজবেন্ডের যদি 2 টাকার যোগ্যতা থাকে, সেই 2 টাকা দিয়ে আমার চাহিদা পূরণ করবে, আমি তাতেই খুশি, আমার লাখ টাকার কোনো কিছু দরকার নাই। আর ভাই অনেক হয়েছে, আপনি যদি এখন আমার বেডরুম থেকে বের না হয়েছেন তাহলে কিন্তু আমি কিন্তু পুলিশ ডাকবো। এই ভাবি ভাবি, ওয়েট ওয়েট ওয়েট, পুলিশ ডাকতে হবে না। আরে এই সাজিদ, বের হ, মানে কি করতেছিস এখন পর্যন্ত? তুই তো দেখি আমারে পুলিশ দিয়ে ধরাই দিবি। তুমি এখানে? আমি লুকিয়েছিলাম দরজার পেছনে আর দেখছিলাম তোমাদের কথোপকথন। ভালোই হয়েছে, শুনছো? হ্যাঁ শুনছো তুমি তোমার বন্ধুর কথা, যে বন্ধুকে তুমি এত ভালো ভাবতা, দেখো তোমার বন্ধু কতটা খারাপ, কতটা চরিত্রহীন একটা মানুষ। হ্যাঁ, তোমারই বন্ধু তোমারই বউকে উল্টাপাল্টা অফার করতেছে, টাকা পয়সা লোক দেখাচ্ছে। হ্যাঁ আমি জানি তো উল্টাপাল্টা অফার করেছে, আর তুমি হয়তো ভাবছো আমি এখনো চুপ করে কেন আছি। আরে বাবা, আমি তো চুপ করে এই জন্যই আছি কারণ এই কথাগুলো আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম তোমাকে বলার জন্য, তাই তো আমি চুপ করে আছি। ভাবি, আমি আর সাজিদ জাস্ট একটু প্র্যাঙ্ক করলাম আপনার সাথে। আর সাজিদ বন্ধু, মানতে হবে আল্লাহ তোর কপাল দিছে,
মানে তুই যে ভাবিরে পাইছিস না, ভাবি একদম লয়াল একটা মেয়ে। ভাবিকে টাকা দিয়ে কিনতে পারবে না কেউ, তার লয়ালিটি কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আর এমন মানুষ সবার কপালে কিন্তু থাকে না। তুই বেটা, আমার তো পুলিশে ধরা দিত। সরি ভাবি। মানে আমি কিছু বুঝতে পারতেছি না, মানে কি হচ্ছে এসব, আমাকে একটু কেউ খুলে বলবে? আচ্ছা আমি খুলে বলছি তোমাকে। অ্যাকচুয়ালি মুনা দেখো, যুগ জামানাই তো এমন, তাই না? আজকাল ফেসবুক রিলসে হরহামেশা দেখা যায় যে হাজব্যান্ড কাজের জন্য দেশের বাইরে থাকে অথবা অফিসে যখন থাকে, ওয়াইফ সেই সময়টাকে কাজে লাগায় বাসায় অন্য করে একটা পরপুরুষকে ডেকে আনে। এইসব ভিডিওস দেখতে দেখতে না আমার মাথায় এক সন্দেহ ঢুকে পড়েছিল। আমি ভেবেছিলাম যে এক কাজ করি, আমি যেহেতু অফিসের কাজে দেশের বাইরে থাকি, আমার ওয়াইফটা কেমন একটু আমি ওকে পরীক্ষা করে দেখি। আর এই কারণেই মূলত আমি ওর সঙ্গে প্ল্যানটা করি আর আজকে এই ঘটনাটা ঘটাই। আই এম সরি, তুমি প্লিজ কিছু মনে করো না। সাজিদ, একটা সম্পর্ক না এভাবে যদি সন্দেহর সৃষ্টি হয়, এই সম্পর্ক কোনোদিনও ভালো থাকে না। তুমি কি করে এটা মনে করলে যে আমি তোমার অ্যাবসেন্সে এমন কিছু করব? হ্যাঁ, তার মানে তুমি আমাকে ডাউট করলে। তুমি এই কাজটা তুমি ঠিক করো নাই। আচ্ছা বাবা, আই এম সরি, আমি যা করছি অনেক ভুল করছি। আই এম সরি, আমি আজকের পর আর কখনো ডাউট করবো না। আর আমি তো বুঝতেই পারলাম আমার ওয়াইফ কতটা লয়াল, আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না। আই এম সরি, মাফ করে দাও না। আজকের মতো আমি মাফ করে দিচ্ছি, বাট নেক্সট টাইমে যদি এমন কিছু করো না, আমি কিন্তু ডিরেক্ট বাবার বাড়ি চলে যাবো, আর কোনোদিনই ফিরবো না। না না বাবা, আমি কথা দিচ্ছি, আমি আজকের পর কখনো আর এমন করবো না। ভাবি আমিও সরি। মানে সাজিদ আমাকে বলছে, আমি কিন্তু সাজিদকে বলছি যে ভাবির মতো মানুষ আমি এখন পর্যন্ত দেখি নাই, তো তুইও আমাকে ভাবির সামনে কালার করবি। ভাবি আমিও সরি, এরকম ভুল আর কখনো হবে না। আর ভাবি আপনি কিন্তু আমাকে ভুল বুঝবেন না, আমিও একজনকে ভালোবাসি। দরকার পড়ে আমিও কিন্তু সাজিদকে দিয়ে তাকে ট্রাই করাবো, প্লিজ মাইন্ড করবেন না। আই এম সরি, আই লাভ ইউ।